এবিপি আনন্দে এই অনুষ্ঠানেই বলেছিলেন যে দলের মধ্যে টাকার ট্রানজ্যাকশন হচ্ছে, মারাত্মক কথা, এবং তার জন্য রাজ্য সভাপতিকে সুব্রত বক্সিকে চিঠি লিখে ক্ষমাও চেয়েছেন মদন মিত্র। কিন্তু তারপর যেটা বললেন সেটা আরও বিস্ফোরক। একদম সরাসরি নাম করে আইপ্যাক সংস্থার নাম করে টাকা তোলার মারাত্মক অভিযোগ করলেন মদন মিত্র। কি বলছেন মদন মিত্র দেখাবো। এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকলো, এরা শুরু করলো বিভিন্ন জায়গা থেকে নাম কালেক্ট করে টাকা তোলা। ভোট কুশলী সংস্থা আইপ্যাক, একদম আইপ্যাককে মদন বান। ২১-এর বিধানসভা ভোটের আগে আইপ্যাকের সঙ্গে হাত মিলিয়েছিল তৃণমূল। তারপর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায়শই দেখা যেত আইপ্যাকের তৎকালীন কর্ণধার প্রশান্ত কিশোরকে। আরেক বিধানসভা ভোটের ১ বছর আগে সেই সংস্থার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক। আরে একটা কলেজের ইউনিয়নের প্রেসিডেন্ট কে হবে, তার জন্য 18 বার রিসার্চ হয়েছে। এর থেকে দুটো নাম নেই, ওর থেকে দুটো নাম নেই, ওর থেকে দুটো নাম নেই, ওর থেকে কিচ্ছু হবে না। তো হেরে গেল কদিন আগে। পশ্চিমবঙ্গ জেতার জন্য মমতা ব্যানার্জির মুখই যথেষ্ট। কিন্তু আপনি বলছেন যে এই যে টাকা তোলা, যেটা আপনি বারবার বলছেন, এই টাকা তোলার প্রক্রিয়াটার সঙ্গে ভোট কুশলী সংস্থা যুক্ত। আমার কাছে লোকে তাই বলেছে। দেখো, তোমার নাম মমতা ব্যানার্জিকে রেকমেন্ড করছে। এটা অবশ্য প্রথমবার নয়। সম্প্রতি এবিপি আনন্দকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারেও মন্ত্রীপদ পাওয়ার নেপথ্যে কোটি কোটি টাকার লেনদেন নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন মদন মিত্র। ভালো মন্ত্রী হতে গেলে 10 কোটি লাগবে, আমি 10 কোটি দিয়ে দিলাম। আর যদি হয়ে গেলাম তাহলে 10 কোটি থেকে 20 কোটি বানালাম, আর যদি না হলাম 10 কোটি চলে গেল। এই মন্তব্য ঘিরে বিতর্ক জোরালো হওয়ার পর স্বতঃপ্রণোদিত হয়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখে ক্ষমা চেয়ে নেন মদন মিত্র। চিঠিতে তিনি লেখেন, আমাদের সকলের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মর্মাহত হয়েছেন, এর জন্য আমি লিখিতভাবে দুঃখ প্রকাশ করছি। এরপরই মদন মিত্র সরাসরি নিশানা করেন ভোট কুশলী সংস্থা আইপ্যাককে। এরাই গোটাটা করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ বিশ্বাস রেখে নিজে তার যে রথ, তার যে গাড়ি, সেই গাড়ি নিয়ে সারা বাংলা ঘুরে বেরিয়েছেন এবং অনেক ইম্পর্টেন্ট ছেলে, নামি দামি ছেলে, তাদের কাছেও আমি শুনেছি তারা কেউ 25 লাখ, কেউ 50 লাখ দিয়েছে। কাকে দিয়েছে? এই ছেলেদের, এজেন্সির ছেলেদের। আইপ্যাকের? আইপ্যাকই হবে, আইপ্যাকই ছিল তখন। এবং তারা কেউ নমিনেশন পায়নি, লজ্জায় কাউকে বলতেও পারছে না, এত বড় বড় নাম তাদের। আইপ্যাক নিয়ে বিস্ফোরক দাবির জন্য দলের একাংশেরই কটাক্ষের মুখে পড়েছেন মদন মিত্র। মদনদা নিজের নেত্রীর কাছে কিছুটা গুরুত্ব পাওয়ার জন্য এসব কথা বলছেন। কারণ মদনদারা তো একটা টাইমে, আজকে যেমন রাজ্যমন্ত্রী সবাই 4-5 জন আছে উল্লেখযোগ্য ব্যক্তি, তো মদনদার আমার মনে হয় যে এই বয়সে এসে ওইটা ইচ্ছা যে এরা যদি ক্লোজ সার্কিটে থাকতে পারে তাহলে আমি কেন থাকতে পারবো না। মদনদাদের গায়ে কালি আছে, তার জন্য মদনদা ক্লোজ সার্কিটে যেতে পারছে না। আইপ্যাককে নিশানা করে আদতে কি ঘুরিয়ে দলেরই কোনো শীর্ষ নেতাকে নিশানা করলেন মদন মিত্র? জোরালো প্রশ্ন রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ। অনির্বাণ, একেবারে সরাসরি আক্রমণ, কোনো ঢাকঢাক গুড়গুড় না, আইপ্যাকের নাম করে, এবং আইপ্যাককে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছেন সেটাও মনে করিয়ে দিলেন। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যেটা, 25 লক্ষ 50 লক্ষ দিয়েছে মনোনয়ন দেবে বলে আইপ্যাক। দলের ভেতরে মদন মিত্র যা বলছেন তা যদি ঠিক হয়, এত বড় দুর্নীতি হলো, দল জানতে পারলো না? না, এটাও তিনি বলেছেন যারা এই টাকাগুলো দিয়েছেন তারা কেউ মনোনয়ন পাননি। অর্থাৎ যারা দিয়েছেন, কিন্তু আমি বলছি যে কেউ টিকিট পেল না, কিন্তু একটা এজেন্সি 50 লাখ টাকা পার হেড নিয়ে নিল। তো এটা যদি ঠিক হয়, এটা মদন বাবু অত্যন্ত সিনিয়র রাজনীতিবিদ, তিনি যেটা যেমন আপনার ক্যামেরার সামনে বলছেন, একইভাবে দলের অভ্যন্তরে বলবেন সেটাও আশা করা যায়। সেটা আজকে আপনাদের আনন্দবাজার পত্রিকাতেই পড়ছিলাম যে সেখানে একজন শীর্ষ ইতিমধ্যে বলেছেন কিনা তুমিও জানো না, আমিও জানি না। না, নিশ্চিতভাবে তার কাছে যা ইনফরমেশন আছে, যারা রাজনৈতিক গিরগিটি তারা যারা ওনার কাছে যা ইনফরমেশন আছে নিশ্চিতভাবে তিনি দলের কাছে দেবেন। দেখুন, আইপ্যাক একটি পরামর্শদাতা সংস্থা, তাদের কাছে পরামর্শ দেওয়া
কোনো দলের মানলে সঙ্গে তাদের কোনো সম্পর্ক মদন মিত্র কাটাকাটি বলেছে, কোনো জায়গা মদন নেই। মিত্র বড় কারণ নেতা, তারা বড় কোনো নেতা। পলিটিক্যাল অর্গানাইজেশন ও তো অবৈধ। সেই জায়গায় দাঁড়িয়ে তাকে যারা টাকা দিয়েছে বা দেয়নি সিভিক হতে পারে। সেই জায়গায় সিভিকের দাঁড়িয়ে মাইনের যা দরকার নেই। ইনফরমেশন আছে সেটা তো মদন বাবু দেবেন দলের মধ্যে, সেখান থেকে তারা খোঁজ খবর নিয়ে যা করার করবেন। একটা দিকে যেমন আপনার ক্যামেরার সামনে বলেছেন সেটা তার ব্যাপার, কিন্তু দলের অভ্যন্তরে না বললে কথার তো কোনো গুরুত্ব থাকে না। না না, দলের অভ্যন্তর কি শুনতে পাচ্ছে না? আমি জানতে চাই, আমি বলছি মদন মিত্রের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা হয়নি, তার মানে দল তো এটাকে এন্ডোর্স করছে, দল তো এটাকে মেনে নিচ্ছে। যখন কামিনী কাঞ্চনের কথা বলেছিল, কার বললো বিরুদ্ধে ব্যবস্থা ঠিক হয়েছিল? ঠিক, কার কামিনী বিরুদ্ধে কাঞ্চন ব্যবস্থা বললো হয়েছিল? মদনদার দুপাশে দুটো কামিনী কার দেখতে পেলাম। বিরুদ্ধে ব্যবস্থা হ্যাঁ, হয়েছিল? মদন আচ্ছা পার্থ আরে দিলীপ খানের ঘোষের তলায় বিরুদ্ধে কাঞ্চন ব্যবস্থা দেখতে হয়েছিল। পেলাম, এই তো দেখছি। 21-এর ভোটে কামিনী কাঞ্চনের কাঞ্চন নিয়ে কথা কার বিরুদ্ধে মদনদার ব্যবস্থা আমি হয়েছিল? দলের ব্যবস্থার কথা দলের প্রতিনিধিরা বলবে, আমি বলতে পারি যে আত্মসমালোচনা খুব ভালো ব্যাপার, কিন্তু ইস্যু হচ্ছে যে একাধিক ইস্যুতে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে পরিষ্কার, আমার তারিখও আছে, সেটা হচ্ছে গত বছরের ডিসেম্বরে বিধায়কদের পরিষ্কার বলে দিয়েছেন যে কোনো সমীক্ষক সংস্থা থেকে ফোন করলে গুরুত্বপূর্ণ তথ্য দেবেন না, প্রয়োজনে ফোন ধরবেন না। আমি বলছি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইনেই মদন মিত্র বলেছেন এইভাবে যদি দেখি। আমি তো উল্টো দেখছি, আগে ম্যাডামের কাছে 75 যেত, নিজেদের কাছে 25 থাকতো, এখন শান্তিনিকেতনে 75 চলে যাচ্ছে, তাই জন্য মদনকে দিয়ে বলিয়ে দিচ্ছে হয়তো। কিন্তু ইস্যু এটা না, ইস্যু হচ্ছে আজকে মদনবাবুর মুখ খুললো। মদনবাবু নিজে ভাউচারে কত টাকা নিয়েছিলেন, সারদার কাছে জেলে গেছিলেন কেন? তৃণমূলের এমপিরা কবে থেকে জেলে যাওয়া আরম্ভ হয়েছে? পশ্চিমবাংলার সংস্কৃতি যেটা ছিল না, একজন জাহাজ ব্যবসায়ীকে তৃণমূল রাজ্যসভার এমপি করেছিল কোটি কোটি টাকা উপঢৌকন নিয়ে। তৃণমূল কংগ্রেসের কাছে এটা নতুন নাকি? প্রশ্ন হচ্ছে বড়রা টিকিট নিয়ে টাকা দিয়ে টিকিট নেয়, বড়রা পঞ্চায়েতের টাকা চুরি করে, আর ছোটরা কলেজে ইউনিয়নের সরস্বতী পুজোর টাকা চুরি করে। আচ্ছা, কলেজের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না সরস্বতী এজেন্ডা না, কলেজের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না তৃণমূলের এ টিমের সাথে বি টিমের মারামারি হবে। দেখুন, আবারও কলেজের কথা বারবার উঠে আসছে এখানে, পরিষ্কার আবারও একটাই কথা বলছি, যাকে নিয়ে এত বিতর্ক তার বিরুদ্ধে দরকার এফআইআর করা উচিত। এক মিনিট, এটা কলেজের নির্বাচন ভুলিয়ে গেছে, ওর ঠিক নেই মাথা, ওর বদল অবস্থা। দ্বিতীয়ত কৌস্তবদা নির্বাচন বলছে, আপনাকে ইনস্ট্রাকশন দিল না, নির্বাচন বলুন, নির্বাচন করলে তবে টিকিট দেবে, তাই তো? নির্বাচন বলুন, রাজনৈতিক গিরিগিরি দেবে না। কৌস্তবদা যা যা দুর্নীতি যা দুর্নীতি সংক্রান্ত যা যা অভিযোগ করলেন, আমি প্রত্যেকটা তর্কের খাতিরে বললাম, হ্যাঁ কৌস্তবদা একদম ঠিক বলছেন। মদন মিত্র ইত্যাদি যা সারদা নারদা সব আপনারাই সিবিআই কাছে নিয়ে গেছেন। 12 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, মামলা কি হলো? চার্জশিট কোথায়? তদন্ত কোথায়? আপনারা যান কোর্টে যান। মানে আমি বললো হয়ে গেল, পুরোটা বিষবাও জলে চলে গেল। আমি তার আগে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। আমি বলছি যে আইপ্যাক মানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, আইপ্যাককে এতদিন ছিল চ্যালেঞ্জ করা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করা। এখন দেখবেন মদন মিত্র থেকে কুণাল ঘোষ, সেন কুণাল ঘোষ পোস্ট করলেন যে 200 পাতার উপন্যাস 151 পাতা থেকে পড়া শুরু করলে পুরোটা জানা বোঝার ক্ষেত্রে অসম্পূর্ণতা থেকে যায়। অত্যন্ত সিগনিফিক্যান্ট কথা। আমি বলছি যে মানে এটা কি টার্গেটকে আইপ্যাক নাকি আরও বড় নেতা? দেখুন, টার্গেটটা তো পশ্চিমবাংলার গণতান্ত্রিক ব্যবস্থা, কারণ পশ্চিমবাংলা অনেক অভিযোগ ছিল বামেদের বিরুদ্ধে, কিন্তু টাকা নিয়ে মন্ত্রিসভায় স্থান পায় এই অভিযোগ তো ছিল না। পশ্চিমবাংলার মানে দুর্ভাগ্য যে পশ্চিমবাংলায় গত কয়েক বছর, লাস্ট কয়েকটা বছর যদি আপনি দেখেন, পঞ্চায়েত নির্বাচনে দলের টিকিট বিলিতে টাকা হয়েছে, সেটা আমরা বলছি না, তৃণমূলের নেতারা একের পর এক বলেছে। পুরসভার কাউন্সিলরের পদ বিক্রি হয়েছে, লাখ লাখ টাকায় বিক্রি হয়েছে, আমরা বলিনি, একের পর এক। এবং মদন মিত্র তো এখন বলছেন। এবং বোর্ড, যে পুরো বোর্ডগুলো তৈরি হয়েছে, সেখানে চেয়ারম্যান কে হবে টাকার বিনিময়ে, এমএলএ টিকিট কে পাবে টাকার বিনিময়ে, বিরোধী কোনো নেতাকে যখন টেনে আনা হয়েছে টাকা, বিপুল পরিমাণে টাকার বিনিময়ে তাকে তৃণমূলে আনা হয়েছে। এই অভিযোগ তৃণমূল থেকে সরাসরি করা হয়েছে, একের পর এক করা হয়েছে। আপনি যদি আর্কাইভে দেখতে চান তাহলে আপনি সারাদিনে শেষ করতে পারবেন না যে শুধু তৃণমূলের নেতারা বলেছে টাকার বিনিময়ে পদ বিক্রি হয়। আমার প্রশ্নটা হচ্ছে, এতে সবচেয়ে বেশি যদি মানে লস কারো হয়ে থাকে, পশ্চিমবাংলার মানুষের লস হয়েছে। পশ্চিমবাংলায় একটা মিনিমাম ডেমোক্রেটিক স্পেস ছিল, ডেমোক্রেটিক ওয়েতে আইডিওলজি ইস্যুভিত্তিক রাজনীতি চলতো। বামেদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আমাদের আছে, কিন্তু এই যে ঘোড়া কেনা বেচার যে রাজনীতি, টাকার বিনিময়ের রাজনীতি, এটা তৃণমূল কংগ্রেসের অবদান। এবং আমি একের সাথে বলতে চাই আপনাকে, অপদার্থ বিরোধিতার জায়গাটা বারবার উঠে আসে কেন আমি বলছি। মদন মিত্র পরিষ্কার একটা অভিযোগ আনলেন যে টাকার, লাখ লাখ টাকার বিনিময়ে মন্ত্রিসভায় স্থান পাচ্ছে। এখন তিনি একটু সরে গিয়ে বলছেন যে আইপ্যাকও তো টাকা নিয়েছে। না, প্রশ্ন হচ্ছে আইপ্যাকও টাকা বিনিময়ে টিকিট দিচ্ছে, আইপ্যাকের সেই টাকা কোথায় যাচ্ছে? আইপ্যাক টাকাটা নিচ্ছে, তারপরে শেষ পর্যন্ত টাকাটা কাকে দিচ্ছে? আপনার মনে পড়তে পারে কংগ্রেস আমলে মন্ত্রিসভায় স্থান দেওয়া নিয়ে রাইডারের
সেই ভদ্রমহিলার নামটা আমি ভুলে গেলাম, বিখ্যাত মানে ইয়ে ছিলেন, লবি কি করে মন্ত্রিসভায় ঢোকাচ্ছে, মানে লবি করে টাকার বিনিময়ে আসে না। আজকে আমি সিরিয়াসলি বলতে চাই যে একটা এফআইআর মানে জন্য কি বিরোধীরা গেছে? একটা ইনভেস্টিগেশনের দাবি করে কি বিরোধীরা গেছে? একটা পথে মিছিল করেছে? মদন মিত্র বলার পরে একজন এমএলএ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একজন বলছেন টাকার বিনিময়ে মন্ত্রিসভায় যাচ্ছে, টাকার বিনিময়ে মানে পদ বিক্রি হচ্ছে, তারপরে একটা সুমোটো কোনো পাবলিক ইন্টারেস্ট শাসক আর বিরোধী দুজনের কাছে আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো যে মদন মিত্র একেবারে সরাসরি যা বললেন তার রাজনৈতিক অভিঘাত দেখুন। যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলই তো আইপ্যাককে এনেছে। না, এনেছে তো সেই অর্থে আইপ্যাককে অভিষেকই এনেছে। মমতা ব্যানার্জির তাৎক্ষণিক একটা নিশ্চয়ই সাপোর্ট ছিল। আইপ্যাককে তীব্র আক্রমণ, চিরদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা, একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য। ভোট কুশলী সংস্থা আইপ্যাককে আক্রমণের মধ্যে দিয়ে কি দলেরই বিশেষ কোনো হেভিওয়েট নেতাকে নিশানা করলেন মদন মিত্র? টার্গেট ভাইপোই মনে হচ্ছে, কারণ ভোট কুশলী সংস্থা মানে হচ্ছে ভাইপোর সংস্থা আইপ্যাক। তৃণমূলের শীর্ষ মহলে ক্ষমতার হ্রাস নিয়ে টানাপোড়েনের জল্পনার মধ্যেই মদন মিত্রর একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি করছে। পার্টির লোকেরা বলছে, বাইরের লোকেরা বলছে, তুমি কি অভিষেকের, তুমি কি মমতার? অভিষেক অনেক বয়সে ছোট, পার্টির জেনারেল সেক্রেটারি হয়েছে, মাঝে মাঝে ওর দেখি, আমি দেখতে পাই টুইট করে। তারপর তো অসুস্থ, তো মানে বিদেশেই ছিল অনেকদিন, সেই হিসেবে রোডে নেবে কতখানি কি করতে পারবে। কেউ কেউ মাঝে মাঝে ফোন করে বলে আমরা অভিষেক ব্যানার্জির অফিস থেকে বলছি এইটা করতে হবে। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। এর আগে আর্চিকর কাণ্ডের আন্দোলন সামলানো নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছিল কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রর মুখে। অভিষেকের বোধহয় অসুস্থ ছিল শুনেছি, অপারেশন করাতে গেছে। অসুস্থ অবস্থায় তো এগুলো পারে না। আর তাছাড়া যে লেভেলের ব্যাপারটা ছিল সেটা অভিষেক লেভেলের ব্যাপার ছিল না, এটা মমতা ব্যানার্জির ব্যাপার ছিল, চিফ মিনিস্টারের ব্যাপার ছিল। সম্প্রতি একের পর এক প্রশাসনিক ও সাংগঠনিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন তিনিই শেষ কথা। আর এরই সঙ্গে প্রশ্ন তৈরি হয়েছে, এটা বুঝিয়ে তিনি কি বিশেষ কাউকে বার্তা দিতে চাইছেন? আর এই গোটা পর্বে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই বলে বারবার বিশেষ থেকে ইঙ্গিত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভগবানের এমন আশীর্বাদ, তিনি যতদিন সুস্থ থাকবেন ওই চেয়ারে বসে থাকবেন, কারুর নাড়াবার ক্ষমতা নেই। তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, যদি কেউ তাড়াহুড়ো করেন তাহলে ভুল করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত আমি আমার কথা বলতে পারি, তাড়াহুড়ো করে মমতাকে সরানো যাবে না। অ্যাকচুয়ালি মমতা ছাড়া কাউর তো একাধিপত্য নেই, মমতা ছাড়া কাউর তো পুরো অধিকার নেই। ফের সরব মদন মিত্র, এবার তার নিশানায় আইপ্যাক, কিন্তু আসল টার্গেট কি অন্য কেউ? এবিপি আনন্দ। সজল দিয়ে শুরু করব, বিরোধীরা দায়িত্ব পালন করছে না। দেখুন, এই ঘটনাটা ঘটেছে 48 ঘন্টা হয়নি, তার মধ্যে একটা পুজো আবহ আছে। মদনদা যেদিন থেকে বলছে, দেখুন আমি না বিশ্বনাথ দা আগেও বলেছেন, না বলছি, তাই বলছি একটু বলেনি, তখন সরস্বতী পুজো একটা আবহেই বলেছেন। আমি আপনাকে একটা কথা তিথি লাগবে না, এগুলো আপনারা বলতে পারেন, কারণ আপনারা ঘরে বসে এগুলো বলা যায় খুব সহজে। আমি আপনাকে বলি, তোমরা তো বাইরে থাকার কথা, তোমাদের তোমরা কোথায় বাইরে? বিরোধীদেরকে রাস্তায় নেমে বলা উচিত। আচ্ছা, দ্রুত আপনারা অনির্বাণের মধ্যে কোনো পার্থক্য থাকবে না দাদা, এইটুকু অন্তত পার্থক্য রাখুন। আমি একটু আগে বলছিলেন, যেটা আমি পয়েন্ট থেকে সরে গেছিলাম, বিশ্বনাথ দা বলছিলেন যে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে, হ্যাঁ, এবং মানে রাজনীতিবিদরা হিন্দু মুসলমান করছে না সব রাজনীতিবিদ। মমতা বন্দ্যোপাধ্যায় করলে হিন্দুদের শেল্টার দেবে কে? সরস্বতী পুজো নিয়ে যখন কথা বলছে তখন কিন্তু বলছেন, এই সরস্বতী পুজোর ঘটনাটাই যখন সরস্বতী পুজো নিয়ে বিজেপির নেতারা বলছে, তখন বলছে হিন্দু পলিটিক্স করছে, হিন্দু তাস খেলছে। আবার যখন এটা কিন্তু তৃণমূলের এই অবস্থানে রাজনৈতিক সুবিধে সজল তোমাদেরই হয়। একটা প্রশ্ন আমি মদন মিত্রের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে উনি একটা সিগনিফিকেন্ট কথা বলেছেন। আজকে আইপ্যাকের ঘাড়ে দোষ চাপাচ্ছেন, কিন্তু গতদিন উনি বলেছেন, যাই ক্ষমা চেয়েছেন, উনি বলেছেন 10 কোটি টাকা দিলে মন্ত্রী হওয়া যায়। মন্ত্রী সবাই তো আর আইপ্যাক জায়গা করে দেয় না, মন্ত্রীটা তো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার ধারণা উনি যখন বলেছেন তার আগেই চিঠি লিখে রেখেছেন, চিঠিটা পোস্ট করতে অনির্বাণের কাছে যাব, কিন্তু তথ্যের খাতিরে বলতে হবে, সেই বক্তব্যের পর মদন মিত্র ক্ষমা চাওয়ার পরের বক্তব্য সরাসরি আক্রমণ করেন আইপ্যাককে। অনির্বাণ,
আচ্ছা, উনি হিন্দুদের কথা বললেন বলে বলতে হচ্ছে ওদিকে মহাকুম্ভে নিখোঁজ যারা, তাদের আত্মীয় স্বজনদের ওখানকার পুলিশ ভিখারি পাসওয়ানকে এখনো খুঁজে পেল না ওরা। পিটিয়ে আধমরা করে দিচ্ছে, এটা হিন্দুদের নাকি আশ্রয় দেবে। এই হচ্ছে বিএপি, পিটিয়ে আধমরা করে দিচ্ছে। ভিডিও ঘুরে বেড়াচ্ছে দাদা, ভিডিও ঘুরে বেড়াচ্ছে। আর ধাক্কা দিয়ে ভাগিয়ে দিচ্ছে আপনাদের পুলিশ। আর দ্বিতীয়ত এখানে মদন বাবু যা যা বলেছেন পুরোটা সরলবাবু শোনার সময় হয়নি, উনি হিন্দু বাজাতে ব্যস্ত ওইভাবে যেভাবে করছে। ভাগ্যিস ওখানে পুরোটা শুনিনি, পরিষ্কার বলেছে, ভাগ্যিস পুরোটা শুনিনি, শুনলে আর আচ্ছা, কি কি না বলতে না হতো। শুনে আলোচনা করতে আসেন, আরো কি কি বলতে হতো। না শুনে আলোচনা করেন। তুমি তো এটাই সমস্যা, এটাই সমস্যা, শুনিনি। এটাই সমস্যা প্লিজ সজল। যে পুরোটা শুনবে অবধি না। সেখানে মদনবাবু পরিষ্কার বলেছিলেন যে মন্ত্রিসভা স্পেসিফিক বলছি যে 10 জন হয়তো টাকা দিয়ে দিল, এবার কে দিল কাকে দিল নিশ্চয়ই ডেটা তার কাছে থাকবে, তিনি বলবেন। কিন্তু 10 জন মোটেই হয়ে যাচ্ছে না, যে হবা সেই হচ্ছে, টাকার সঙ্গে কোনো সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও মদন মিত্র যা বলেছেন সেটা হচ্ছে মনোনয়নের জন্য টাকা 25 লক্ষ 50 লক্ষ তারা মনোনয়ন পায়নি। মানে ইস্যুটা যে তাদের টাকায় ফল হয়েছে কিনা, ইস্যুটা হচ্ছে এরকম এজেন্সির কাছে টাকা গেছে কিনা, সেটাই তো বেআইনি ট্রানজাকশন। সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। একদম সেম। দেখো আমাদের চাকরির ক্ষেত্রে যা হয়েছে সেম জিনিস। তবে আমি এখানে একটা আমার মনে হয় বামপন্থীরা এইসব বিষয়ে অনেকটাই অরিজিনাল ছিলেন। কেন বামপন্থী আমলে কি তার মানে চাকরি পায়নি? বামপন্থী সমর্থকরা পেয়েছেন, স্কুলগুলোতে পেয়েছেন, কলেজগুলোতে টিচিং স্টাফ হিসেবে পেয়েছেন, এটা ঘটনা। কিন্তু তারা কখনো পয়সা নিয়ে বিরোধীদের বা তার দলের লোককে, কিন্তু এই প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ, এটা চাকরিতে টাকা দেওয়া তো দিনের পর দিন দেখেছি, এ তো ক্ষমতায় দলের পদে এবং অন্য মনোনয়নের জন্য, মনোনয়ন মানে টিকিট, টাকা দিয়ে টিকিট কেনা। আমি বলছি ওইটাতে আসার জন্য আমি এই কথাটা বলার দরকার ছিল। মনে করি এইটা যেমন ঘটনা, কিন্তু তৃণমূলের অনেক লিবারাল, ওদের মনটা অনেক বড়। অর্থাৎ তুমি যদি টাকা দাও, তুমি ভাই সিপিএম করো, তুমি ভাই বিজেপি করো, তোমার পরে তো এই টাকাটা এমনকি আমি জানি না বিরোধীদের থেকে ও নিয়েছে কিনা, আইপ্যাক সেটা আমি জানি না, মদনবাবু ওটা বললে পারতেন। হ্যাঁ, যে বিরোধীকে ভাই আপনাকে আমি এই দলে ঢুকিয়ে দেবো, আপনি মন্ত্রিত্ব পাবেন বা আপনি ভোটে দাঁড়াতে পারবেন, তার জন্য আইপ্যাক টাকা নিয়েছে কিনা আমি জানি না। আমার যেটা সবচেয়ে মারাত্মক কথা লাগলো মদনবাবুর, যে উনি বলছেন যে রাজায় রাজায় যুদ্ধ হয়, পলু খাগড়ার প্রাণ যায়। এই কথাটা কিন্তু খুব একটা সাধারণ কথা নয়। মদনবাবু মাঝে মাঝে দার্শনিক হন, কখনো কখনো কৃষ্ণ হন, হ্যাঁ আমরা এটা দেখেছি। তো এই যে কথাটার এক ভয়ঙ্কর দিক, সেটা হলো যে এই যে আজকে আমরা গোষ্ঠীদ্বন্দ্ব দেখছি, এর মূলে তো এই আজকে রাজ্যটাকে এমন জায়গায় নিয়েছে, এই যে উলু খাগড়াদের প্রাণ যাচ্ছে তার দায় কে নেবে? এই সমস্ত কারণে আমরা যাদেরকে উলু খাগড়া ভাবছি, সাধারণ মানুষের জীবন। আচ্ছা, আমি রাজগোপালদার কাছে যাব, সেটা হচ্ছে উলু খাগড়াদের হাতে, আমি তথাকথিত উলু খাগড়াদের বলছি, যারা টিকিট এখনো পায়নি তাদের হাতে 25 লাখ আর 50 লাখ, যে দুটো অ্যামাউন্ট বলেছেন, আমি বলছি অ্যামাউন্ট কিন্তু কম নয়। না দেখুন, মানে টাকা তুলে যদি আপনাকে মানে নির্বাচনে দাঁড়াতে হয় বা মন্ত্রী হতে হয়, যে টাকাটা আপনি দিয়েছেন, এক্ষেত্রে টাকা দিয়ে আমার টিকিট পেতে হচ্ছে। সেইটাই বলছি। তাহলে আপনি কতটা টাকা মানুষের কাছ থেকে তুলে সেটা ফেরত দেবেন, তাই না? 25 লাখ। সুতরাং বোঝাই যাচ্ছে যে কি ধরনের যারা মন্ত্রী হচ্ছেন মানুষের কাছে কি ধরনের শোষণ করছেন। যেমন আমি একটা কথাই খালি বলবো, এই মদন মিত্রের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। আমি যখন রেজিস্টার ছিলাম, উনি আমাকে বলতে আপনার সঙ্গে দেখা করতো। শিক্ষামন্ত্রী খবর পেয়ে গেলে বলেন ওকে ঢুকতে দেবেন, আমি জানি ও আপনার কাছে আসছে, ঢুকতে দেবেন না। আচ্ছা, তারপরে আমি বললেন না, ও আসতে চাইছি, আমি দেখা করতে দেবো, আমি কেয়ার করতাম না। যাই হোক, তো এসে উনি নানান অভিযোগ করতেন। আমার মনে হতো যে উনি দলের মধ্যে বোধহয় কিছু মানে বলতে পারছেন কোনটা আশা। এমনকি যে উনি যে পার্থবাবুর থেকে এডুকেশন মিনিস্টার থেকে ওনার রেজাল্ট ভালো ছিল সেটাও আমাকে খুব বলতেন, কিন্তু সুযোগ পেলেন না, দলের মধ্যে সেভাবে সুযোগ পেলেন না। তারপরে এই বোধহয় প্রথম সুযোগ পেলেন মিডিয়ার সামনে, উনি নিশ্চয়ই শুনছেন, মিডিয়ার সামনে একটা সুযোগ পেলেন যে দুঃখ যন্ত্রণা সেগুলো। মদন মিত্রের সঙ্গে সংবাদ মাধ্যমের বারবার তিনি মুখ খোলেন সংবাদ মাধ্যমে, তৃণমূলের কাছে টাকা নিয়েছে, কিন্তু আসল এজেন্ডাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। শিল্প হচ্ছে না, কলকারখানা হচ্ছে না, কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, শীতকালে আনাজের দাম কমছে না, কোনো কিছু হচ্ছে না।
দেখুন মদনবাবু আবার একই কথাই বলতে হবে, তিনি যা যা বলছেন ডেটা বা ইনফরমেশন, স্পেসিফিক ইনফরমেশন আপনাদের মিডিয়ার সামনে ইজ আ ভেরি প্রিয় পাত্র অফ মিডিয়া দিয়েছেন, আমরা জানি না। এক্স্যাক্টলি, সেই ইনফরমেশন তিনি দলকে দেবেন, দল তার মতো নিশ্চয়ই খতিয়ে দেখে ব্যবস্থা নেবে, এটা অন্য কিছু নেই এখানে। স্পেসিফিক তিনি যেটা বারবার একটা কথা কিন্তু বলেছেন, যারা টাকা দিয়েছে তারা পেয়েছে, এই কথা কিন্তু আমি তোমার সঙ্গে এখানে একমত, বলেছেন যে তারা মনোনয়ন পায়নি, সব ক্ষেত্রে পাইনি, সব ক্ষেত্রে পাইনি। আমি বলেছি, আরো শুনুন আমি একটা কথা বলি, বলেছেন আমি সাধারণ লোক, আমার কিছু ছিল না, এমএলএ হলাম, 100 কোটি টাকা হয়ে গেল। এই 100 কোটি টাকাটা নিয়ে এবার কি করবো? আমার মন্ত্রিত্ব চাই, তার জন্য 10 কোটি দিলাম। যদি মন্ত্রী হলাম তাহলে 20 কোটি এলো, আর না হলে কিছু হলো না। শুধু একা শুধু মদন মিত্র বলছেন না, প্রাক্তন বিচারপতি সুজাপুরের বিধায়ক তিনিও বলেছেন। দেখুন এগুলো না, মানে এগুলো শুধু মদনদাকে যদি বলেন, মদনদা একা বলেনি, ধারাবাহিকভাবে প্রচুর লোক বলেছে। আমি সম্প্রতি আরেকজন বলছি, আরেকজন এমএলএ বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, তিনি সরাসরি টাকার বিনিময়ে কিভাবে মানে পদ বিক্রি হয়, কি হয়, এই নিয়ে মুখ খুলেছিলেন, পোস্ট করেছিলেন। তারপরে প্রাক্তন বিচারপতি একদম সুজাপুরের বিধায়ক পরিষ্কার দিনের পর দিন। আমি বলছি তৃণমূল কংগ্রেসের, আমি যে বারবার বলি না যে এই যে দুর্নীতিটা ইনস্টিটিউশনালাইজড হয়েছে, তার কারণ আপনার যদি পদ বিক্রিগুলো হয়, মানে অর্থাৎ যে কোনো দলীয় পদে যাওয়ার জন্য বা কোনো নির্বাচিত হওয়ার জন্য যদি টাকা দিতে হয়, তাহলে আপনি টাকাটা তুলবেন, ফলে আলটিমেটলি সেটা রোলিং আকারে চলতে থাকবে, যে টাকা দিয়ে পদ নিতে হবে, আবার পদ পেয়ে টাকা তুলতে হবে, ফলে একটা তো ইনস্টিটিউশনালাইজ ফর্ম চলবে। এই দুর্নীতির থেকে মানুষ মুক্তি পাচ্ছে না, সবচেয়ে বেশি সাফার করছে কে? কমন মানুষ, সাধারণ মানুষ। তৃণমূলের দুর্নীতি, ঠিক এখান থেকে আমি সাধারণ মানুষের কথায় আসবো। সেই সাধারণ মানুষ অবশ্য সেই অসংখ্য জনসমাবেশ যারা কুম্ভতে যাচ্ছেন, আমি বলছি আজকেও একটা ফের দুর্ঘটনা, এয়ার বেলুন ফেটে গেছেন, 6 জন আহত হয়েছেন, কিন্তু আমার প্রশ্নটা আরও গভীর, সেটা হচ্ছে স্বচ্ছতার সঙ্গে কেন আপডেট দেওয়া গেল না? আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে 30 জন মারা গেছেন, 31 জনও নয়, অর্থাৎ সংসদে দাঁড়িয়ে বিরোধী নেতারা যে দাবি করছেন, একটার পর একটা বিরাট ফিগার দিচ্ছেন, সব মিথ্যে। কিন্তু আমি বলছি যে 90 জন যারা ক্রিটিক্যাল হিসেবে প্রশাসন বলল হাসপাতালে ভর্তি হলো, তাদের কেন একটা বুলেটিন, একটা তাদের হেলথ আপডেট দেওয়া গেল না? এ প্রশ্ন থাকবে। দ্বিতীয় হচ্ছে যে মারাত্মক ছবি গত 2-3 দিন ধরে দেখাচ্ছি, আমরা প্রত্যেকে জানি যে ডেথ সার্টিফিকেট ছাড়া রাজ্যে রাজ্যে দেহ পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু যে কোনো কিছু, বিমা বলুন, ব্যাংকের ক্লেম বলুন, ডেথ সার্টিফিকেট ছাড়া কার্যত অচল। যে পরিবারগুলো সেই বিড়ম্বনার মধ্যে পড়লো, তাদের পাশে কে দাঁড়াবে? এই প্রশ্ন আমাদের থাকবে। পাশাপাশি 30 জন মানুষের, আমি প্রশাসনের, যোগী প্রশাসনের তথ্যটাকেই সঠিক ধরে তাদের ডেথ সার্টিফিকেট কেন ইস্যু করলো না উত্তরপ্রদেশের প্রশাসন? এই প্রশ্ন তো থাকবে। কুম্ভের আজকের আপডেট, তার ভেতরে রাজনীতি আছে, তথ্য আছে, এবং আজকের ঘটনাও থাকবে। দেখুন। যত কাণ্ড যেন মহাকুম্ভে, পদপিষ্ট, মৃত্যু, স্বজন হারানোর যন্ত্রণা। এরই মধ্যে মৌনী অমাবস্যার বসন্ত পঞ্চমীতে অমৃত স্নানের তিথিতে মহাকুম্ভে ফের ঘটল বিপর্যয়। হট এয়ার বেলুন ফেটে ঝলসে গেলেন কয়েকজন পুণ্যার্থী। সোমবার ছিল বসন্ত পঞ্চমী, অমৃত কুম্ভের শাহী স্নানের পুণ্যতিথি। পদপিষ্ট থেকে শিক্ষা নিয়ে প্রশাসন সতর্ক থাকলেও এড়ানো গেল না দুর্ঘটনা। সোমবার সকালে প্রয়াগরাজের সেক্টর 20-তে আখাড়া মার্গের কাছে দুর্ঘটনাটি ঘটে। মাটি থেকে কিছু ওপরে উঠেই হিলিয়াম গ্যাস ভর্তি এয়ার বেলুনটি ফেটে যায়। বেলুনের বাস্কেট থেকে মাটিতে আছড়ে পড়েন 6 পুণ্যার্থী। মারাত্মকভাবে পুড়ে যায় প্রত্যেকের শরীর। এরই মধ্যে কুম্ভে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা নিয়ে তর্জার শেষ নেই। এ বিষয়ে বিস্ফোরক দাবি করেছেন জয়া বচ্চন। सबसे ज्यादा कंटामिनेटेड वाटर इस वक्त कहाँ है? कुंभ में है। उसके लिए कोई सफाई नहीं दे रहे। बॉडीज जो पानी में डाल दी गई हैं, उससे पानी कंटामिनेट हुआ है। यही पानी जो है लोगों तक पहुंच रहा है वहां। इसके ऊपर कोई सफाई नहीं दे रहे हैं और पूरा आई वॉश किया जा रहा है। সমাজবাদী পার্টির প্রধানের অভিযোগ, মহাকুম্ভে মৃতদের আসল সংখ্যা গোপন করছে যোগী সরকার। बहुत सारे आंकड़े सरकार ने दिए हैं। आंकड़े देने से पहले महाकुंभ में मरने वालों के आंकड़े भी दे दें। महाकुंभ की व्यवस्था के बारे में स्पष्टीकरण देने के लिए मेरी मांग अध्यक्ष महोदय सर्वदलीय बैठक बुलाई जानी चाहिए। महाकुंभ आपदा प्रबंधन व खोया पाया केंद्र की जिम्मेदारी सेना को दी जाए। যোগী সরকার
ডেড বডি লুকিয়ে রাখতে চাইছে, জলে ভাসিয়ে দিচ্ছে, এমন অব্যবস্থা। আমার মনে হয় এটা মনুবাদী চিন্তার বলে এরা হিন্দুত্বের ওপরে আঘাত করেছে। এই মুখ্যমন্ত্রিত্ব বরখাস্ত করা উচিত এবং এই মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট গ্রেপ্তার করা প্রয়োজন এই অব্যবস্থার জন্য। যোগী আদিত্যনাথের গ্রেপ্তার করা উচিত। কুম্ভে একের পর এক বিপর্যয়ে অস্বস্তিতে পড়ে পাল্টা মুখ খুলে সমাজবাদী পার্টি ও কংগ্রেসকে তুলোধনা করেছেন যোগী আদিত্যনাথ। कहना कि कोई आंकड़े नहीं दिए गए, यहां से प्रशासन से जो बयान जो आंकड़े दिए गए, उन आंकड़ों को मैंने भी सबके सामने रखा। दोनों दल चाहते थे और सनातन धर्म विरोधी चाहते थे कि बड़ा हादसा हो जाए। সব মিলিয়ে মহাকুম্ভের আয়োজন ঘিরে বিতর্কের শেষ নেই। এবিপি আনন্দ। আবার সেই টালিগঞ্জ, আবার সেই সংঘাত, আবার সেই অচলাবস্থার সম্ভাবনা। এক পরিচালক নাকি ফেডারেশনের বিরুদ্ধে কথা বলেছিলেন আর তাই রাতারাতি তার নতুন ধারাবাহিকের সেট তৈরির কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি নির্মীয়মান সেটের একাংশ ভেঙেও দেয়া হয়েছে বলে অভিযোগ। যদিও পরিচালক সৃজিত রায় তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, মুখ্যমন্ত্রী কাজ বন্ধ না রাখার কথা বললেও কাজ বন্ধ করে দেওয়ার এই ঘটনা দুর্ভাগ্যজনক। ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ছুটে আসেন সুদেষ্ণা রায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তীরা। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বলছেন কাল তাঁরা তাঁদের অবস্থান জানাবেন। তবে এই দ্বন্দ্ব থেকে আবার সেই দিনের পর দিন শুটিং বন্ধ থাকার বিপন্ন ছবিগুলো যেন ফিরে না আসে, এই স্পষ্ট দাবি থাকবে আমাদের। মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ ছিল আমাদের ওপর যে আমরা কাজ বন্ধ করব না। কাজ বন্ধ হচ্ছে, কেউ তো একটা নিশ্চয়ই বলছে যে কাজটা বন্ধ করে দাও। রাতারাতি বন্ধ হয়ে গিয়েছে সেট তৈরির কাজ। অভিযোগ, নির্মীয়মান সেটের একাংশ ভেঙেও ফেলে দেওয়া হয়েছে। এই অবস্থায় ফের একবার টালিগঞ্জ পাড়ায় অচলাবস্থা, ফের পরিচালকদের সঙ্গে টেকনিশিয়ানদের সংঘাত। আমরা দাঁড়িয়ে রয়েছি দাশানি ওয়ান স্টুডিওতে এবং এই হচ্ছে সেই সেট, যেই সেটে সেট তৈরি করতে দেওয়া হয়নি এবং কাজ বন্ধ অবস্থায় রয়েছে। আজকে থেকে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে যেটা বক্তব্য যে টেকনিশিয়ানসরা তারা কর্মবিরতি, এমনটাই এখানকার অন্যান্যরা জানাচ্ছেন। সূত্রের খবর, টেকনিশিয়ান এবং ফেডারেশনের বিরুদ্ধে কথা বলায় পরিচালক সৃজিত রায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন টেকনিশিয়ানরা। পরিচালকের দাবি, না জানিয়েই তার নতুন ধারাবাহিকের সেট তৈরি বন্ধ করে দিয়েছে আর্ট সেটিং গিল্ড। আমি নাকি ফেডারেশন বিরোধী কথাবার্তা বলেছি, যাতে ওদের খুব খারাপ লেগেছে তাই ওরা লোক পাঠাচ্ছে না। আর তাহলে সেই প্রমাণটা আমায় দাও। মঙ্গলবার সকালে সেটে এসে ঘটনার কথা জানতে পেরে ফেসবুক লাইভ করেন পরিচালক। তা দেখে ছুটে আসেন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সম্পাদক সুদেষ্ণা রায়, আসেন পরিচালক রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য সহ অনেকেই। প্রতিবাদে সরব হন তারা। যেভাবে আমাদের কাজগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, আজকে সৃজিতের কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে, জয়দীপের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, যতক্ষণ না সৃজিত ক্ষমা চাইছে ততক্ষণ তোমরা কাজ করতে যেও। ক্ষমা চাইবে কিসের জন্য, কিসের ক্ষমা? আমরা তো কোনো অন্যায় করিনি। ফেডারেশনের মাথায় রয়েছেন তৃণমূলের দাপুটে নেতা স্বরূপ বিশ্বাস। তার সঙ্গে পরিচালকদের সংঘাত নতুন নয়। এর আগে ফেডারেশনের নিয়ম না মেনে শুটিং করার অভিযোগে পরিচালক হিসেবে রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন না বলে জানান টেকনিশিয়ানরা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই জট কাটে, একটি কমিটি তৈরির কথাও হয়, কিন্তু স্থায়ী সমাধান কোথায়? টেকনিশিয়ানদের মাথায় তৃণমূলের হেভিওয়েট নেতা বলেই কি পরিচালকদের অসহায় অবস্থা? যখন মাননীয় মুখ্যমন্ত্রী জুলাই মাসের শেষে বলেছিলেন যে একটি কমিটি তৈরি হবে ফেডারেশনের এখতিয়ার দেখতে, আমরা তো অপেক্ষা করে বসেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সেই কমিটি তো তৈরি হয়নি 4 মাস পরেও। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নির্দেশ যে কোনো কাজ বন্ধ করা যাবে না, কোনো কর্মবিরতি বা কাউকে ব্ল্যাকলিস্টেড করা যাবে না, যা সমস্যা হয় সমাধান করো, কথা বলো, আলোচনা করো। তারপরে কারা এরা যারা এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা খুঁজে বের করা উচিত। এ বিষয়ে ফেডারেশন অফ সিনিয়র টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার অধীনস্থ আর্টস সেটিং গিল্ডের বক্তব্য জানা যায়নি। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, ফেডারেশনের সদস্যদের সঙ্গে কথা বলে যা বলার বুধবার বলবেন। অতসী মুখোপাধ্যায়, আবির দত্ত, এবিপি আনন্দ।